দেখছেন কলকাতা টিভি, আপনাদের সঙ্গে আমি অর্পিতা। শুরু করছি পলিটিক্স। লোকসভা ভোটের মুখে আবার ফিরেছে আবাস বিতর্ক। আবারও গেরুয়া শিবিরের নিশানায় রাজ্যের শাসক দল তৃণমূল। পঞ্চায়েত ভোটের আগে প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা ছাড়া নিয়ে দড়ি টানাটানি শুরু হয়েছিল কেন্দ্র রাজ্যের মধ্যে। সেই আবহেই পঞ্চায়েত ভোটে প্রশাসনের একেবারে নিচু তলায় নিজেদের দখলদারি বজায় রেখেছিল তৃণমূল। যদিও তারপরেও বিতর্ক পিছু না ছাড়ায় রাজ্যের বকেয়া নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপরেও গিট খোলেনি। এই পরিস্থিতিতে মাঝে কয়েক মাস ধামাচাপা থাকার পরে লোকসভা ভোটের মুখে ফের প্রাণ ফিরে পেয়েছে আবাস বিতর্ক। কিন্তু সেই বিতর্ক জন্ম দিয়েছে আরেক বিতর্কের। বঙ্গ বিজেপির এক্স হ্যান্ডেলে প্রধানমন্ত্রী আবাস যোজনার সাফল্য প্রচারে যে পোস্ট করা হয়েছে তার সঙ্গে বাংলার কোনো সম্পর্ক নেই। কেরালার রাজধানী শহর তিরুবনন্তপুরম পুরো এলাকার আবাস যোজনার ছবি দিয়ে বাংলার উন্নয়নের ঢাক বাজানো হয়েছে বলে অভিযোগ তৃণমূলের। এ নিয়ে নিজের এক্স হ্যান্ডেলে পাল্টা পোস্ট করেছেন তৃণমূলের মুখপাত্র কৃষাণু মিত্র। উন্নয়নের খতিয়ান পেশে এক বিতর্ক জন্ম দিল অন্য বিতর্কের, আর তাতে রং লেগেছে রাজনীতির। লোকসভা ভোটের নির্ঘণ্ট প্রকাশের পর বৃহস্পতিবার প্রথম এ রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর কোচবিহার সফরের 24 ঘন্টা আগে ওই জেলায় প্রধানমন্ত্রী আবাস খাতে কেন্দ্রীয় অনুদানের সাফল্য তুলে ধরতে গিয়েই বিতর্কের জন্ম দিয়েছে এ রাজ্যের গেরুয়া শিবির। বঙ্গ বিজেপির এক্স হ্যান্ডেলে সেই উন্নয়নের খতিয়ান প্রকাশের সঙ্গে যে ছবি প্রকাশ করা হয়েছে তার সঙ্গে বাংলার কোনো সম্পর্ক নেই। কেরালার রাজধানী শহর তিরুবনন্তপুরম পুরো এলাকার আবাস যোজনার ছবি দিয়ে বাংলার উন্নয়ন তুলে ধরেছে বলে অভিযোগ তৃণমূলের। বিজেপির এই তঞ্চকতাকে নিশানাও করেছে তৃণমূল। কেরালার তিরুবনন্তপুরম পুরো এলাকার আবাস যোজনার ছবি দিয়ে বাংলার উন্নয়ন তুলে ধরেছে বিজেপি। অভিযোগ তৃণমূলের। নিজের এক্স হ্যান্ডেলে সেই সত্য সামনে এনেছেন তৃণমূলের মুখপাত্র কৃষাণু মিত্র। আসল নকল ধরা পড়েছে সেখানেই। দুদিন আগে কৃষ্ণনগরের জনসভায় আবাস যোজনা নিয়ে কেন্দ্রকে এক হাত নিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কাউকে কাউকে ফোন করে বলছে আপনি আবাস যোজনা পেয়েছেন, না পেলে আপনি আবার নাম লেখান। কেন লেখাবে না? এই দেখুন, আমার কাছে একটা এফআইআর কপি আছে। বিজেপি অফিস থেকে ফোন করে বলছে আপনার নামটা লেখান, ইলেকশনের পরে আপনাকে বাসস্থান দেব। এতদিন দিসনি কেন? 3 বছর ধরে পড়ে আছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের কথার রেস ধরেই এদিন তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। বলছে আবাসের টাকা যেটা পাবো 11,36,000 আইটি সেল, সেটা কি বলছে 11,36,000 আবাসের অ্যাপ্রুভড আবাস। এটা কিন্তু আইটি সেলের ব্যাপার নয়, অ্যাপ্রুভড আবাস। অ্যাপ্রুভ করেছে কে? সেন্ট্রাল গভর্নমেন্ট করেছে। সেই টাকাটা কোথায়? সেই টাকাটা দিক আগে। কার ছবি 4 তলা 2 তলা 4 তলার দরকার নেই, যে পায়নি তার টাকাটা দিক। রাজ্যের শাসক দলের অভিযোগ, নিজেদের সাফল্য তুলে ধরার তাগিদে বাংলার ছবি ভিন রাজ্যের উন্নয়ন বলে তুলে ধরার অপচেষ্টা বিজেপির নতুন নয়। আগেও কলকাতার মা ফ্লাইওভারের ছবি উত্তরপ্রদেশের জমির বিজ্ঞাপনে ব্যবহার করা হয়েছিল। এবার ঠিক তার উল্টো, কেরালার ছবি ব্যবহার করা হয়েছে কেন্দ্রীয় অনুদানে বাংলার উন্নয়ন বোঝাতে। আর মোদির কোচবিহার সফরের আগে সেটাই এখন রাজনৈতিক বিতর্কের কেন্দ্রবিন্দুতে। এখন সময় একটা বিরতির, ফিরছি একটু পরে, সঙ্গে থাকুন। বৃহস্পতিবারের বারবেলায় বাংলায় ধর্মযুদ্ধ, যুদ্ধক্ষেত্র উত্তরবঙ্গ। অষ্টাদশ লোকসভা নির্বাচনে এই প্রথম এক জেলায় 2 প্রান্তে মাত্র 20 কিলোমিটার তফাতে মোদি মমতা দ্বৈরথ। কোচবিহারের রাসমেলা ময়দানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জনসভা মাথাভাঙার গুমানির হাট স্কুল মাঠে। কোচবিহার কেন্দ্রে মোদির প্রতিনিধি কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক। তাঁর বিরুদ্ধে মমতার ঘুঁটি বিপ্লব মিত্র।
নিজেদের প্রার্থীকে জেতাতে আসরে 2 মহারথী। উত্তরবঙ্গ পদ্মের শক্ত ঘাঁটি, কিন্তু গত বিধানসভা নির্বাচন থেকে বিজেপির সে খাস তালুকে থাবা বসাতে শুরু করেছে তৃণমূল। তাই জমি ধরে রাখতে যেমন মরিয়া মোদি বাহিনী, ঠিক তেমনি পদ্মের বদলে ঘাস ফুল ফোটানোর চ্যালেঞ্জ মমতার। বৃহস্পতিবার প্রধানমন্ত্রী আসবেন কোচবিহার, সভা করবেন, ফিরে যাবেন, ফের আসবেন। উত্তরে হাওয়া কেমন তা বুঝে নিতে মমতা কিন্তু 2 দিন আগে থেকেই তাঁবু ফেলেছেন চালসায়। नहीं जो भी खाओ गाँव का अच्छा होता है, उसका अच्छा होता है। চা বাগিচার অব্যবস্থা, ধুঁকতে থাকা বাগান শ্রমিক আর তাদের ঘিরে হরেক প্রতিশ্রুতি বিজেপির। সেই প্রতিশ্রুতি রক্ষার ব্যর্থতার কথা তুলে ধরতেই মুখ্যমন্ত্রীর নজর ছিল আদিবাসী ও মদেশীয় অধ্যুষিত চা বাগান ও সংলগ্ন বস্তিতে। মঙ্গলবার থেকে শুরু করেছেন নিজস্ব স্টাইলের জনসংযোগ। বুধবার ঘুরে বেড়ালেন চা শ্রমিক মহল্লায়। জনসভার আগে ভিআইপি ইমেজ ভেঙে আমি তোমাদের লোক এই বার্তা নিয়ে ঘুরে বেড়ালেন মমতা। আসতেই পারেন, প্রত্যেক রাজনৈতিক দলের তার নিজস্ব অধিকার আছে। এটা নিয়ে আমায় কোশ্চেন করছেন কেন? ইলেকশনের সময় সব রাজনৈতিক দলই তাদের প্রোগ্রাম করতে পারে। দেখুন, গভর্নমেন্ট তো মেশিন নয়, সবার কাছে পৌঁছানোর কথাই বলা হয়েছে। কিছু দূরে দূরে হয়তো আছে বা কেউ আত্মীয় স্বজনের বাড়ি এদিক ওদিক হয়তো গেছে, সেটা হতে পারে, কিন্তু ইনস্ট্রাকশন ক্লিয়ার, ডিজাস্টার ইজ ডিজাস্টার, ইট ইজ ফর অল। যারা অ্যাফেক্টেড হয়েছে সবাই কোনোভাবে বঞ্চিত হবে না। শুধু বাড়ির ব্যাপারটায় আমরা ইলেকশন কমিশনকে লিখেছি ইমিডিয়েট পারমিশন দেওয়ার জন্য, যাতে বাড়িঘরগুলো তৈরি করা যেতে পারে। 7 দফার ভোট রাজ্যে তা শুরু হবে আগামী 19 এপ্রিল। কোচবিহার, আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি এই 3 কেন্দ্র থেকে 2019 সালে 3 কেন্দ্রেই ছিল পদ্মের দখলে। তৃণমূলের দাবি 2021 সালে বিধানসভা ভোটে গেরুয়া শিবিরের ধাক্কা দিয়ে সফল হয়েছিল তারা। ঝুঁকি নিতে রাজি নয় বিজেপিও, তাই মোদি মমতার নজর কেন্দ্রীভূত উত্তরে। মমতার জোড়া সভা। কোচবিহারের মাথা ভাঙার পর মমতা যাবেন জলপাইগুড়ির মালে। মোদি অবশ্য কোচবিহার থেকে ফিরে যাবেন। রবিবার ফের আসবেন, যাবেন বালুরঘাট ও জলপাইগুড়িতে। বুঝতেই পারছেন, হিন্দিতে যাকে বলে কাঁটে কা টক্কর, এই দৌড়েতে বাড়তি মাত্রা জুড়েছে টর্নেডো। মোদি মমতার আবির্ভাবের আগেই টর্নেডোয় লন্ডভন্ড জলপাইগুড়ির একাংশ, ভেঙেছে কাঁচা বাড়ি। বিজেপির দাবি প্রকৃতির মার দুনিয়ার বার। আবাস যোজনার দুর্নীতি এবার ধরা পড়েছে। বসে নেই তৃণমূলও। আবাস যোজনায় বাংলাকে উপেক্ষিত, তাই দুর্যোগে প্রাণহানি ও সম্পত্তির ধ্বংস হয়েছে, এই বলে মোদিকে বিঁধেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সব মিলিয়ে এখন কেন্দ্র ও রাজ্য তরজায় জমজমাট উত্তরবঙ্গ। এখন সময় একটা বিরতির। এবারের লোকসভা ভোটে বাম কংগ্রেস সমঝোতা নিয়ে নানা চর্চা চলছে। এই সমঝোতা প্রক্রিয়ায় আইএসএফ কতটা আন্তরিক তা নিয়ে সংশয় রয়েছে বামেদের। কংগ্রেস অবশ্য সাফ জানিয়ে দিয়েছে আইএসএফ এর সঙ্গে কোনো বোঝাপড়ায় তারা নেই। আসন সমঝোতা নিয়ে ওদের সঙ্গে কথা চলছে বামেদের। আইএসএফ বিষয়টা এখনো ঝুলিয়ে রেখেছে। এই অবস্থায় প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী আজ বলেছেন, কংগ্রেস কিন্তু এই ভোটের ডার্ক হর্স, আমাদের হেলাফেলা করবেন না। 2019 সালের লোকসভা ভোটের রাজ্য কংগ্রেসের তবু মুখ রক্ষা হয়েছিল। তারা মালদাহ দক্ষিণ এবং বহরমপুরে আসন ধরে রাখতে পেরেছিল। বহরমপুরে জয়ী হন অধীর চৌধুরী। মালদাহ দক্ষিণে জিতেছিলেন বরকত গনি খান চৌধুরীর ভাই আবু হোসেন খান চৌধুরী, যিনি ডালুদা বা ডালুবাবু নামে বেশি পরিচিত। এবার তিনি অসুস্থতার কারণে দাঁড়াননি। সেই কেন্দ্রের টিকিট পেয়েছেন তার ছেলে ইশাক খান চৌধুরী। সেবার বামেরা একটিও আসন পায়নি বাংলা থেকে। তা নিয়ে কম চর্চা হয়নি রাজনৈতিক মহলে। গত লোকসভা ভোটে বাম কংগ্রেস সমঝোতা খুব একটা দানা বাঁধেনি। এবার কিন্তু বাম কংগ্রেসের সমঝোতার বিষয়টা অনেক পাকাপোক্ত হয়েছে। তার জন্য কৃতিত্ব দাবি করতে পারেন সিপিএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম এবং প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী।
আসন সমঝোতার ব্যাপারে তাঁরা দুজনেই আন্তরিক ছিলেন। এই দুই নেতাই এবার পাশাপাশি দুই লোকসভা কেন্দ্র থেকে লড়াই করছেন। মুর্শিদাবাদ জেলার জঙ্গিপুরে লড়াই করছে কংগ্রেস, বামেরা সেখানে কংগ্রেস প্রার্থীকে সমর্থন করছে। সেই আসন সমঝোতার বিষয়ে সিপিএম রাজ্য সম্পাদকের বক্তব্য বেশ স্পষ্ট। ইন্ডিয়া ব্লক বিভিন্ন রাজ্যের বাস্তবতা অনুযায়ী বিভিন্ন সঙ্গীকে জোগাড় করেছে এবং সেটা তো আসন সমঝোতা হয়েছে। পশ্চিমবঙ্গের বাস্তবতায় আমরা বামফ্রন্ট এবং জাতীয় কংগ্রেস একসঙ্গে আসন সমঝোতা করেছি। এছাড়াও আইএসএফের মতো, হামরো পার্টির মতো, আদিবাসী বিভিন্ন সংগঠনের মতো, তপশিলি জাতি বিভিন্ন সংগঠনের মতো তাদেরকে আমরা আবেদন জানিয়েছি, যদি বিজেপি এবং তৃণমূলের বিরোধী হও তাহলে এসো আমাদের সঙ্গে একসঙ্গে জোট বাঁধি। 1990-91 সাল থেকে মুর্শিদাবাদের রাজনীতিতে উত্থান অধীরের। একসময় নকশাল আন্দোলনের সঙ্গে ছিলেন, পরে জেলার আরএসপি নেতা প্রয়াত দেবব্রত বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে সেই দলে প্রবেশ। পরে অধীর জড়িয়ে পড়েন কংগ্রেসের সঙ্গে। বরাবরই ডাকাবুকো বলে পরিচিতি অধীরের। রাজ্যে পালা বদলের পরে নানা রাজনৈতিক ঘাত প্রতিঘাতে তিনি কিছুটা ব্যাকফুটে চলে গিয়েছেন। একটা সময় মুর্শিদাবাদ জেলার কংগ্রেস নেতা অধীর চৌধুরীর দাপট ছিল দেখার মতো। লোকে বলে সেই সময় মুর্শিদাবাদের মায়েরা অধীরের ভয় দেখিয়ে সন্তানদের ঘুম পাড়াতেন। সেটা হয়তো নিছকই গল্প কথা, তবে অধীরকে ভয় পেত তৎকালীন বাম সরকারও। আবার বাম আমলেই তিনি কংগ্রেসের বিধায়ক হয়েছেন। তারপর ভাগীরথী দিয়ে অনেক জল গড়িয়েছে। তৃণমূল মুর্শিদাবাদের সংগঠন শক্তিশালী করেছে। জেলায় সংগঠনের দায়িত্বে ছিলেন অধুনা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি কংগ্রেস ভাঙিয়ে জেলা পরিষদ অনেক পুরসভা দখল করেছেন তৃণমূলে থাকাকালীন। এখন তৃণমূলের দাপটে কংগ্রেস অনেকটাই কোণঠাসা মুর্শিদাবাদে। তবু দম্বার পাত্র নয় পোড়খাওয়া রাজনৈতিক অধীর। তিনি দাবি করছেন মুর্শিদাবাদ জেলায় তাদের ফল ভালো হবে। বলছেন বহরমপুরে তো আমি জিতবই, মুর্শিদাবাদে মোহাম্মদ সেলিমও জিতবে, জঙ্গিপুরে কংগ্রেসের মুর্তাজা হোসেন ওরফে বকুলও জিতবে। জেতাহারা তো পরের ব্যাপার, তবে অধীর বলছেন কংগ্রেসকে হালকা পুলকা ভাবার কোনো কারণ নেই। মাথায় রাখবেন কংগ্রেস কিন্তু ডার্ক হর্স। আমাদেরকে এত হালকা ফুলকা ভাবার কোনো কারণ নেই, এটুকু বলতে পারি। আমরা পশ্চিমবঙ্গের ডার্ক হর্স, এটা মাথায় রাখবেন। সিপিএম যতটা আইএসএফ এর সঙ্গে সমঝোতা করতে আগ্রহী, কংগ্রেস কিন্তু ততটা একেবারেই নয়। গত বিধানসভা ভোটেও কংগ্রেস আইএসএফ এর সঙ্গে জোট বা সমঝোতা করেনি। এবারও তারা নিজেদের আইএসএফ এর থেকে দূরত্ব বজায় রেখেছে। অধীর পরিষ্কার বলেছেন, আইএসএফ এর সঙ্গে আমাদের কোনো সমঝোতা হয়নি। মঙ্গলবারও একই কথা বললেন কংগ্রেস নেতা। বুধবার তিনি বলেন, রাজ্যের গুটি কয়েক জায়গায় আমরা লড়তে চেয়েছিলাম, সেই কারণে বামেদের সঙ্গে আমাদের সমঝোতা হয়েছে। আইএসএফ এর সঙ্গে আমাদের কথা হয়নি, ওই প্রক্রিয়ায় আমরা নেই। বাম কংগ্রেসের সঙ্গে আমাদের সিটের অ্যাডজাস্টমেন্ট হয়েছে। ওরা বলেছে আমরা অনেক জায়গায় লড়তে পারবো, আমরা বলেছি সব জায়গায় আমাদের লড়ার ইচ্ছা নাই, আমরা গুটি কয়েক জায়গায় লড়তে চাই। সেই মতন আমরা তাদেরকে বলেছি, তারা আমাদেরকে বলেছে ঠিক আছে এগুলো লড়ুন। ওরা আমাদের কাছে মুর্শিদাবাদ চেয়েছিল, আমরা জানি যে মুর্শিদাবাদ গোটাটাই আমাদের পক্ষে, তবুও যখন বললো সিপিএম তখন আমরা ঠিক আছে, যখন শেয়ারিংই হবে তখন আমরা শেয়ারিং করেছি। বেশ এই বাকি আমাদের যারা ক্যান্ডিডেট আছে তারা নিজেরা প্রত্যেকে দক্ষ ক্যান্ডিডেট, তারা দেখবে। বাকি কোথাও আমার সহযোগিতার প্রয়োজন হলে আমি নিশ্চয়ই করব। রাজ্যে ভোট যত এগিয়ে আসছে, রাজনৈতিক উত্তাপ তত বাড়ছে। তীব্র গরমের সঙ্গে পাল্লা দিয়ে বেড়ে চলেছে সেই উত্তাপ। ফলাফল কি হবে তা বলবে ভবিষ্যৎ। তবে 7 দফার ভোট পর্যন্ত বাংলার রাজনীতিতে এই তপ্ত আবহাওয়া চলতেই থাকবে। 4র্থ দফায় 13ই মে বীরভূমের লোকসভা ভোট। অনুব্রতহীন এই কেন্দ্রে বিশেষ নজর তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের। বৈঠক করেন দলের নেতা কর্মীদের সঙ্গে, বেঁধে দেন টার্গেট। গোষ্ঠীদ্বন্দ্ব নিয়েও দলকে কড়া বার্তা দেন অভিষেক। কেষ্ট তিহারে, তবুও শিরোনামে বীরভূম। 4র্থ দফায় 13ই মে বীরভূমের লোকসভা নির্বাচন। এবার অনুব্রতহীন বীরভূম আসনে তৃণমূলের প্রেস্টিজ ফাইট। একই সঙ্গে মাথা ব্যথার কারণ দলের একাংশের গোষ্ঠীদ্বন্দ্ব, যে কারণে বীরভূমের দিকে আলাদা করে নজর তৃণমূলের শীর্ষ নেতৃত্বের।
লোকসভা ভোটে লিড দিতে না পারলে 3 মাসের মধ্যে পদ থেকে সরিয়ে দেওয়া হবে। পুরসভার চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, ব্লক ও টাউন প্রেসিডেন্ট, জেলার দলীয় পদে থাকা নেতাদের কড়া হুঁশিয়ারি। তৃণমূলের কোনো গোষ্ঠীদ্বন্দ্ব নেই, তৃণমূল আরও শক্তিশালী, জয়ের ব্যবধান বাড়বে। 4 তারিখ যখন ভোট বাক্স খুলবে, আমিও এখানে থাকবো, আপনিও এখানে থাকবেন। বীরভূমে তো গোষ্ঠীদ্বন্দ্ব দেখা দিচ্ছে বিভিন্ন জায়গায়, বিশেষ করে মুরারই খয়রাসর। কিভাবে দাদা এদিকে সেন্টার, আপনাকে চিন্তা করতে হবে না। যদি কোথাও গোষ্ঠীদ্বন্দ্ব থাকে, তার জন্য আজকে বৈঠক হয়েছে এবং দল ঐক্যবদ্ধ এবং শক্তিশালী। গরু পাচার মামলায় রাজনৈতিক বিতর্কের শিরোনামে বীরভূম জেলা। এই মামলাতেই জেলার একদা দাপুটে তৃণমূল নেতা অনুব্রত ওরফে কেষ্ট মণ্ডল এখন তিহার জেলে। 14 মাস, 18 মাস, 20 মাস অনুব্রত মণ্ডল জেলে, তারপরেও গরু পাচার হচ্ছে। আর আসছে বিহার থেকে, উত্তরপ্রদেশ থেকে। আপনি কটা সামান ইস্যু করে উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথকে ডেকে পাঠিয়েছেন বা নীতিশ কুমারকে ডেকে পাঠিয়েছেন, পাঠাননি। এটাই হচ্ছে বিজেপির ওয়াশিং মেশিন। মানে অনুব্রত মণ্ডলী যদি আজকে বিজেপিতে চলে যেত, ধোয়া তুলসী পাতা হয়ে যেত। বিজেপিতে যায়নি, তাই জেল খাটছে। বীরভূমে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের খবর নতুন কিছু নয়। যদিও আজ অভিষেক বলেছেন সংবাদ মাধ্যম সবসময় গোষ্ঠীদ্বন্দ্বের খবরে ফোকাস রেখেছে। বিজেপিকে কেউ প্রশ্নই করছে না, অনুব্রত রাজ্যে নেই, তবুও সীমানায় রোখা যাচ্ছে না কেন গরু পাচার? অনুব্রত তিহারে চন্দ্রনাথ সিনহার বাড়িতে ইতিমধ্যেই পদধূলি পড়েছে ইডির। শতাব্দীর প্রচারে দেওয়াল লিখন রয়েছে তিহার থেকেই খেলা হবে। তার মাঝে রয়েছে আরও একটি ফ্যাক্টর, কাজল শেখ। এই আবহে বীরভূমে সাংগঠনিক সভা তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেকের। মিডিয়াকে বললেন কোনো দ্বন্দ্ব নেই, ভোটের লিড আরও বাড়বে। পলিটিক্স আজ এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।